পাঠ করছি পৃথা সামন্ত ঘোষের লেখা গল্প প্রিয় সখা হে। বৌদি, তাড়াতাড়ি এসো, লাস্ট ব্যাচ বসবে এবার। আমি আর এত বেলায় খাবো না রাতুল, তোমার দাদাকে বরং বসিয়ে দাও। দাদাকে বসাচ্ছি, কিন্তু তুমিও এসো। বাকিরা সবাই খাওয়া দাওয়া করেছে তো ভালোভাবে? আমি তো দেখতেই পেলাম না ওদিকটা। সবাই খেয়েছে, তুমি চলে এসো। আমি গেলাম। আচ্ছা। খুড়তুতো ননদ আভিরি এসে পাশে বসলো হঠাৎ। খেতে যাবে না বৌদি? ইচ্ছে করছে না রে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তোমাকে আজ। একটু শরবত করে এনে দিই, খাও। হাসলো সামান্য কুহু। সকাল থেকে গলা ভেজানোর সময় সত্যিই পায়নি আজ সে। পুজোর কাজ গোছানো, অতিথি সৎকার সব কিছু করতে করতে ভুলেই গিয়েছিল প্রায় নিজের কথা। বলল, আচ্ছা যা তাহলে নিয়ে আয়। খুশি মনে উঠে গেল আভেরি। বিছানার উপর ছড়িয়ে রয়েছে অসংখ্য প্যাকেট। এক পাশে সরিয়ে রাখতে থাকলো সেগুলো। কি হবে এসব? কেন দেয় লোকে এসব? কিসের নিয়ম জানে না কুহু, বোঝে না। জানালার গড়াদে মাথা ঠেকিয়ে দাঁড়ায়। দূরে তাকালে সারি সারি বাড়ির মাথা দেখা যায় শুধু, আর দেখা যায় এক চিলতে আকাশ। এই এতগুলো বছরে পাল্টালো না কিছুই। দিল্লি থেকে যখন এসেছিল এই বাড়িতে এতটুকু ভালো লাগেনি কুহুর। নিজের প্রফেসর বাবার উপর দারুণ অভিমান হয়েছিল সেদিন। উত্তর কলকাতার এই গলির মধ্যে এই মুখার্জি বাড়িতে আজ 13 বছর আগে বিয়ে হয়ে এসেছিল কুহু। বাবার প্রিয়তম ছাত্রের সাথে 4 হাত এক হয়েছিল তার, বাবার ইচ্ছেতেই। ছোট থেকে মাকে ছাড়া বেড়ে ওঠা। কুহুর মাকে নিয়ে স্মৃতি ছিল না কোনো। বাবার শিক্ষাতেই শিক্ষিত ছিল সে। তাই বিয়ের পর অরিনের সাথে প্রথম এই বাড়িতে যখন আসে ভালো না লাগলেও মেনে নিয়েছিল। অরিনের মা শ্রীময়ী দেবী বরণডালা সাজিয়ে ঘরে তুলেছিলেন তাকে। সাংসারিক জ্ঞানের অভাবে উপচে পড়া ঘর পা দিয়ে উল্টে দুদেয়াল তাই পা ডুবিয়ে ডান পা বাড়িয়ে ছাপ রাখার অপরাধে অরিনের বাড়ির লোকজন যখন ক্ষুব্ধ বলাবলি করছে, তখনই বলেছিলাম রাঙা বৌদিকে, দিল্লির মেয়ের সাথে ছেলের বিয়ে দিও না। কলকাতায় কি মেয়ে ছিল না? দেখলে কেমন ডান পা আগে বাড়িয়ে সংসারের অকল্যাণ ডেকে আনলো বিয়ের প্রথম দিনই। এই মেয়ে কতদিন সংসার করে দেখো শুধু, রূপের কি অহংকার। অসহায় চোখে চারদিকে তাকিয়েছিল কুহু। শ্রীময়ী তার হাতখানি ধরে নিয়েছিলেন। সকলের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলেছিলেন, বাচ্চা মেয়ে, ভুল করতেই পারে। আয় মা, আয় দেখি। আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আয়। অরিন ছিল বছর 2 বড় কুহুর চেয়ে। ঘরে এসে বলেছিল, মা তো প্রথম দিনেই তোমাকে আমার বোন বানিয়ে দিল, এবার কি হবে? শুধু হেসেছিল কুহু, মুখে কিছু বলেনি। বিশাল 3তলা বাড়িটার আনাচে কানাচে ঘুরিয়ে সব চিনিয়েছিলেন শ্রীময়ী নিজের পুত্রবধূকে। তারপর নিয়ে এসেছিলেন নিজের ঘরে। কৌতূহলী দৃষ্টির ভিড় জমা ছিল দরজার বাইরে। তাদেরকে বিদায় করেছিলেন নিজেই। পুরনো সেগুন কাঠের উঁচু বিছানায় বসিয়েছিলেন কুহুকে। আয়না বসানো কাঠের আলমারি খুলে একখানা বড়সড় কাঠের বাক্স বের করে এনে রেখেছিলেন কুহুর সামনে। অবাক হয়ে কুহু দেখছিল লালচে ব্রাহ্মী কাঠের কারুকাজ করা বাক্সটা। শ্রীময়ী ডালাটা খুলে একে একে কুহুকে পরিয়ে দিয়েছিলেন বাক্সের গয়নাগুলো। সাজানো শেষ হলে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বলেছিলেন, আমার যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিলাম আমার সর্বস্ব, সুখী হও। বিয়ে বাড়ির কাজ নিয়ম সব মিটলে ধীরে ধীরে বিদায় নিয়েছিল আত্মীয় স্বজন। এই বাড়িতে তখন অনেক লোকজন। যৌথ পরিবারগুলো যেমনটা হয়, কুহু, অরিন, শ্রীময়ী, কুহুর শ্বশুর বিভাস, আর অরিনের কাকা কাকিমা আর খুড়তুতো ভাই রাতুল এবং খুড়তুতো বোন আভেরি। কুহুর ঘরটা ছিল দক্ষিণমুখী, দোতলা শেষের ঘরটা, যেটা ছিল রাস্তার ধারে। গোটা বাড়িতে বারান্দা ছিল না কোনো, তবে বড় বড় মেঝে পর্যন্ত নামানো জানালা ছিল প্রতিটি ঘরে, কাঠের খড়খড়ি লাগানো। আভেরি রাতুল সহজেই মিশে গিয়েছিল কুহুর সাথে। বন্ধুত্ব তৈরি হতে সময় লাগেনি বেশি। শ্রীময়ী ছিলেন একটু রাশভারী গোছের। বাড়ির কারোর ওর মুখের উপর কথা বলার সাহস ছিল না বড় একটা। একদিন দুপুরে নিজের ঘরে একা বসেছিল কুহু, গল্পের বই পড়ছিল কোনো। ঘরে এলেন শ্রীময়ী, হাতে একটা বেশ বড় বাটি। ঢুকেই দরজাটা ভেজিয়ে দিলেন। কি করছিস? এই তো বইটা পড়ছিলাম, এসো। এই দেখ কি এনেছি, বলে হাতের বাটিটা দেখালেন।
কাঁচা লঙ্কা দিয়ে জড়ানো কদবেল মাখা। দুটো আঙুলের মাথায় অল্প একটু তুলে মুখে দিতেই টক টকভাবে মুখটা হাস্যকরভাবে বিকৃত হয়ে গিয়েছিল কুহুর। শ্রীময়ী হেসে উঠেছিলেন হো হো। তারপর অর্ধেকের বেশি কুহু একাই খেয়ে ফেলেছিল কদবেল মাখা। তারপর থেকে মাঝে মধ্যেই নিশ্চুপ দুপুরগুলো কেটে যেত অসমবয়সী দুই নারীর গল্পগাথায়। সাথে থাকতো কদবেল মাখা, ঘটি গরম, আলু কাবলি অথবা ঘুগনি। বাইরে বাকি সবাই রাশভারী শ্রীময়ীকে চিনলেও কুহু চোখে ধরা পড়ে গিয়েছিলেন শ্রীময়ী সেদিনই, আর প্রারম্ভ হয়েছিল ওদের বড়ই নিবিড় এক বন্ধুত্ব। ধীরে ধীরে কুহু জানতে পারে শ্রীময়ীর ছেলেবেলার কথা, বাবা মায়ের কথা ইত্যাদি আরও অনেক অজানা কথা। জানতে পারে ওর বাড়ি ছিল চন্দননগরে। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন শ্রীময়ী। তারপর বিয়ে হয়ে কলকাতায় আসা, টুকটাক কবিতা লিখতে নাগে। বিয়ের পর সংসারের জোয়াল টানতে টানতে একসময় সুন্দর করে মলাটে দিয়ে বাঁধানো শৌখিন কবিতার খাতার উপর জমেছিল পুরু ধুলোর আস্তরণ। শ্বশুর শাশুড়ি, দেওর, স্বামী সবাইকে সামলে ওঠার আগেই অরিন এসেছিল ওর কোল জুড়ে। তারপর দেওরের বিয়ে, সংসার বড় হলো। ধীরে ধীরে বিদায় নিলেন শ্বশুর শাশুড়ি, কর্ত্রী হলেন শ্রীময়ী। দায়িত্ব বাড়ল আরও অনেকখানি। কুহু বলেছিল, তুমি কবিতা লিখতে যে খাতায়, তা কি আছে না হারিয়ে গেছে? আছে, রেখে দিয়েছি আলমারিতে। আমি দেখব, দেখাবে? দেখাবো, তবে এ বাড়িতে কেউ কিন্তু জানে না যে আমি কবিতা লিখতাম। আচ্ছা। বৌদি, এই নাও, শরবতটুকু খেয়ে নাও। আভেরির ডাকে সময় ফিরল কুহু। অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তোর দাদারা খেয়েছে? সবাই খেয়েছে, তুমি ছাড়া। মনটা একটু খারাপ লাগছে রে, একটু একা থাকি। বেশ, কিছু দরকার হলে বলো। দরজাটা টেনে দিয়ে চলে যায় আভেরি। খাটের বাজুতে হেলান দিয়ে বসে কুহুর মনে পড়ল আবার কয়েকদিন পরে শ্রীময়ী এনে দেখিয়েছিলেন তার কবিতার খাতাখানা। খাতার উপর বড় বড় করে লেখা শ্রীময়ী চ্যাটার্জি। একটা একটা করে কবিতাগুলো পড়েছিল কুহু। যত পড়েছিল ততই অবাক হয়েছিল ওর ভাষাশৈলীর মাধুর্যে। বলেছিল, অপূর্ব লিখতে তুমি মা, আর কেন লেখো না? শুধু হেসেছিলেন শ্রীময়ী। দেখতে দেখতে বছর দুয়েক কেটে গিয়েছিল। সেবার ছিল আভেরির বিয়ে। প্রিয় ননদের বিয়ের যাবতীয় দায়িত্ব কুহু তুলে নিয়েছিল নিজের কাঁধে। বিয়ের বাজার, শাড়ি, গয়না প্রতিটা জিনিস নিখুঁত পছন্দে কিনেছিল। কুহু যখন সকলের প্রশংসা করেছিল, ঠিক সেই সময় কাকি শাশুড়ি এসে পড়লেন ঘরে। গম্ভীর মুখে বলেছিলেন, কুহুর সাথে আমার কিছু কথা আছে, সবাই একটু বাইরে যাও। শ্রীময়ী কিছু না বলে বসে রইলেন যেমন ছিলেন। কুহু একটু তটস্থ হয়ে উঠেছিল যেন। তুমি আছো? একদিকে ভালোই হলো দিদি, কথাটা আমি তোমার সামনেই বলতে চাই। একটু থেমে বললেন, আসলে আমি চাই না আভেরির বিয়ের কাজ কুহু করুক, যদিও কুহুকে আমি খুবই ভালো। হাত দেখিয়ে থামিয়েছিলেন শ্রীময়ী নিজের ছোট জাকে। বলেছিলেন, দুরকম কথা বলিস না ছোট। তুই তোর এক মেয়ের বিয়ের কাজে আর এক মেয়েকে না থাকতে বলছিস, এটা কি সত্যি হয় কখনো? সত্যিটা হলো তুই চাস কুহু তোর মেয়ের বিয়েতে না থাক, কোথাও যেন ওর ছোঁয়া না থাকে। কী রে, তাই তো? না দিদি, ঠিক তা নয়। আসলে লোকে নানান কথা, জানোই তো সব। লোকের উপর চাপাস না ছোট, বল না, এটা তোর মনেরই কথা। 2 বছরের উপর বিয়ে হয়ে গেল, এখনও কোনো খবর হলো না। তাই কুহু হঠাৎ সবার থেকে আলাদা হয়ে গেল না রে? চুপ করে গিয়েছিলেন কাকি শাশুড়ি। কুহুর দৃষ্টি আটকে ছিল মাটিতে। লুকিয়ে রাখা কষ্টগুলো একটু একটু করে তখন জমছে তার চোখের কোণে। বলেছিল, আমি থাকবো না আভিরির বিয়েতে কাকিমা, আমি দিল্লি চলে যাব বাবার কাছে। কোথাও যাবি না তুই, বলেছিলেন শ্রীময়ী। কুহু, ভুল বুঝিস না আমাকে, কাকি শাশুড়ি বলে উঠেছিলেন। শ্রীময়ী উত্তর দিয়েছিলেন, সমস্ত বিয়ের বাজার যখন কুহু আর আভেরি মিলে করলো, তখন কিছু বলিসনি কেন ছোট? আভেরির বিয়ের শাড়ি, তোতের শাড়ি, গয়না সবেতেই তো লেগে আছে কুহুর ছোঁয়া। এখন তবে যা, গিয়ে সব আবার নতুন করে কিনে নিয়ে আয়। পারলে মনটাকে একটু বড় করতে শেখ ছোট। বয়সে বড় হলেই সম্মান পাওয়া যায় না, সম্মান পাওয়ার জন্য যোগ্যও হতে হয় তাকে। সেদিন কাকি শাশুড়ি চলে যেতে শ্রীময়ীর কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েছিল কুহু। সন্তানের স্নেহে শান্ত করেছিলেন কন্যাসমা পুত্রবধূকে।
আভেরির বিয়ের সমস্ত কাজ নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন কুহুকে দিয়ে। শ্রীময়ীর উপর কথা বলার সাহস হয়নি আর কারো। শ্রদ্ধায় ভালোবাসায় মুগ্ধ কুহু শ্রীময়ীকে সেদিনই বোধহয় নিজের না দেখা মায়ের স্থান অর্পণ করে ফেলেছিল। একটা দীর্ঘশ্বাস ছিটকে এলো কুহুর মনের গভীর থেকে। আজ কেটে গিয়েছে দীর্ঘ 11টা বছর। কুহুর ঘর, কুহুর কোল আজও শূন্য। বহুবার বলেছিল অরিন সন্তান দত্তক নেওয়ার জন্য, রাজি হয়নি কুহুই। শ্রীময়ী বলেছিলেন, যা করলে তুই ভালো থাকবি তাই করবি, কারো কথাই কিছু করবি না কখনো, এতে লোকে দুর্বল ভাবে। অরিন চাই দত্তক নিতে, কিন্তু আমি চাই না। অরিনের জায়গায় ও ঠিক, তোর জায়গায় তুই। দত্তক নিলে যদি ভালোবাসতে না পারি তখন? ঠিকই তো, এটা সহজ কাজ নয় একেবারেই, সবাই পারে না। শেষ কথাগুলো বলার সময় শ্রীময়ীর দিকেই চেয়েছিল কুহু। ঠিক বোঝেনি সেদিন কথাগুলোর অর্থ, আজ হয়তো বা কিছুটা বুঝেছে। সেবার অরিন কনফারেন্সে গিয়েছিল কানাডায়। কুহুর ভারী ইচ্ছে সে বইমেলায় যাবে। মন খারাপ করে একলা বসেছিল ঘরে। শ্রীময়ী এসে বলেছিলেন, রেডি হয়ে নে, বেরোবো আমরা। নাক টানতে টানতে কুহু প্রশ্ন করেছিল, কোথায়? বইমেলায়। খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল কুহু। তৈরি হয়ে বেরিয়ে পড়েছিল দুজনে। জোর করে কিনে দিয়েছিল শ্রীময়ীকে জয় গোস্বামীর কবিতার বই। বলেছিল, এগুলো পড়বে তুমি, এগুলো তোমার। উজ্জ্বল চোখ মেলে তাকিয়েছিলেন শ্রীময়ী কুহুর দিকে। প্রচুর ঘুরে বই কিনে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিল দুজনে। সেবার কুহুর জন্মদিন। পরপর কয়েক বছর বাবাকে ছাড়াই জন্মদিন কাটিয়েছে কুহু। সেবারটা ভারী মন খারাপ ছিল তার। ঘুম ভেঙে উঠে স্নান সেরে একে একে সকলকে প্রণাম করেছিল সে। শ্রীময়ীর দেওয়া লাল ঢাকাই জামদানিতে অপরূপা হয়ে উঠেছিল যেন আরও। শ্রীময়ীকে প্রণাম করার সময় শ্রীময়ী বলেছিলেন, আরও একখানা চমক আছে তোর জন্য। দুপুর তখন 1টা বাজে। শ্রীময়ী নিজে রান্না করেছেন সেদিন। কুহুর পছন্দের সব রান্না। খেতে বসেছে সকলে। বাইরের দরজায় শব্দ শুনেই সবাই একটু বিব্রত। শ্রীময়ী নিজে উঠে গেলেন। যখন ফিরলেন সাথে কুহুর বাবা। একটাও কথা বলতে পারেনি কুহু সেদিন। ভালোবাসা মাখা কৃতজ্ঞতায় গলা বুজে এসেছিল শুধু। অপলক চেয়েছিল শ্রীময়ীর দিকে। চোখ দুটো ভিজে উঠেছে আজও। শাড়ির আঁচলে মুছে নিচ্ছে চোখ দুটো বারবার। দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। কে? ভেতরে এসো। দরজাটা খুলে গেল। অরিন আর রাতুল ভিতরে ঢুকলো। সারাদিন কিছুই খেলে না। খেয়েছি, শরবত খেয়েছি। আভেরি নিয়ে এলো। সবাই খুঁজছিল তোমাকে বৌদি। আমি বললাম তোমার মনটা ভালো নেই, তাই আর নিচে নামোনি। আমিও ওখানেই তো ছিলাম। কাজ মেটার পরেই তো ওপরে এলাম। মায়ের ছবিটা কোথায় রাখা হবে কুহু? অরিন প্রশ্ন করল। ভাবছিলাম যদি আমাদের ঘরেই রাখি। একটু চুপ থাকলো অরিন। তারপর রাতুলের দিকে একবার তাকিয়ে উত্তর দিল, রাখো, আমি তাহলে বলে দিচ্ছি ওদের। কোনখানটায় রাখবে বলে দিও তুমি। আচ্ছা। এই তো সেদিন স্মার্টফোনটা কিনে এনে দিয়েছিল কুহু। বাচ্চা মেয়ের মতো কত উৎসাহ নিয়ে শিখলেন, বুঝলেন সব। মাঝে মাঝে বলতেন, আয় বস দেখি আমার কাছে, মা মেয়ে একসাথে কটা ছবি তুলি। আজ যে ছবিটাই সকালে নিজে হাতে চন্দন পড়াচ্ছিল কুহু, সেই ছবিটা কদিন আগে কুহুই তো তুলে দিয়েছিল। কি অপূর্ব দেখাচ্ছিল সেদিন শ্রীময়ীকে। বিবাহবার্ষিকী ছিল সেদিন ওদের দুজনের। চওড়া লাল পাড় অফ হোয়াইট জমির বেনারসি আর ভারী গয়নার সাজ। সিঁদুরে রাঙা সীমন্তিনীতে সেজে যখন ঘরের বাইরে বেরিয়ে এসেছিলেন, গর্বে মনটা ভরে উঠেছিল কুহুর। মনে হয়েছিল তার মা এত সুন্দর। শ্রীময়ীকে বলেছিল, মা 1 মিনিট একটু দাঁড়াও। নিজের ঘর থেকে নিয়ে এসেছিল একটা বড় উজ্জ্বল লাল টিপ। পরিয়ে দিতে দিতে বলেছিল, এইবার কমপ্লিট, এইবার সবাই দেখবে আমার মাকে। কুহুর কপালে এঁকে দিয়েছিলেন শ্রীময়ী স্নেহচুম্বন। কুহুর হাতে রান্না খেয়ে সেদিন সকলে যখন সাধুবাদ জানাচ্ছিল, টেবিলের এক কোনায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন শ্রীময়ী। আর দুটো চোখে ঝিলিক দিয়ে উঠছিল খুশি আর গর্ব একই সাথে। রান্নাবান্না কিছুই পারত না কুহু। হাতে ধরে সবটা শিখিয়েছিলেন শ্রীময়ী। ইচ্ছে আর ভালোবাসার জোরে শিখে নিয়েছিল কুহুও। দরজায় আওয়াজ হলো। মনে হয় ছবিটা এনেছে। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দুটো লোক ধরাধরি করে নিয়ে এসেছে শ্রীময়ীর বড় করে বাঁধানো ছবিটা। জিজ্ঞেস করছে, কোথায় রাখবো বৌদি?
গলার কাছটাই কি যেন একটা দলা পাকিয়ে যাচ্ছে। ঢোক গিলল কয়েকবার। লোকগুলো দাঁড়িয়ে আছে। একটা লোক আবার বলল, দাদা বলল এই ঘরেই আনতে। হ্যাঁ, এই ঘরেই থাকবে। একটা কাজ করো, ওই যে দুটো জানালার মাঝের ফাঁকা জায়গাটা দেখছো, ওখানটাতেই রাখতে হবে ছবিটা। লোক দুটো কাজ করছে, দেওয়ালে ড্রিল করছে। ধুলো ছড়িয়ে যাচ্ছে চারপাশে। বিছানার উপর শ্রীময়ীর ছবি। কত দুপুর ঠিক ওইখানটাতেই বসে গল্প করেছেন শ্রীময়ী। কত অগুন্তি নির্জন দুপুরের সঙ্গী ছিলেন কুহুর। সব কিছু যেন আরও নতুন করে ফাঁকা হয়ে যাচ্ছে। শূন্যতার অতল গহরে ক্রমশ হারিয়ে যেতে যেতে দরজার গায়ে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কুহু। লোকগুলোর কাজ শেষ হয়ে গেছে। দেখে নিন বৌদি, ঠিক আছে তো? দাদা নিচে ব্যস্ত, তাই আপনাকেই দেখতে বলল। ঠিক আছে ভাই, এসো। ঘর খালি হতেই অপলক চেয়ে রইল কুহু ছবি শ্রীময়ীর দিকে। সেদিন ঠাকুর ঘরে পুজো করছিলেন শ্রীময়ী। অনেক সময় নিয়ে যত্ন করে পুজো করতেন রোজ। কুহু তখন কাজ করছিল রান্নাঘরে। সকালের জলখাবার তৈরি করছিল। অরিন রাতুল তৈরি হচ্ছিল নিজের কাজে যাওয়ার জন্য। কাকি শাশুড়ির শরীর ভালো ছিল না, তিনি নিজের ঘরে শুয়েছিলেন। কুহুর শ্বশুর এবং কাকা শ্বশুর যার যার নিজের কাজে ব্যস্ত ছিলেন। সব কাজ সেরে ঘন্টা দুয়েক পর রান্নাঘর থেকে বেরিয়েও কুহু দেখতে পায় না কোথাও শ্রীময়ীকে। জিজ্ঞেস করে জানতে পারে তাকে অনেকক্ষণই দেখেনি কেউ। একটা অজানা আশঙ্কা অজান্তে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল তখন কুহুকে। সিঁড়ি ভেঙে উঠে গিয়েছিল সে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়াতে ছিটকে সরে এসেছিল কুহু। দেখেছিল রাধা মাধবের বিগ্রহের সামনে লুটিয়ে পড়ে রয়েছেন শ্রীময়ী। কপালে হাত ছোঁয়াতেই বুঝেছিল সব শেষ। শক্ত থাকার চেষ্টা করেছিল সেদিনও কুহু। সকলকে ডেকে আনা থেকে শুরু করে লাল বেনারসিতে শ্রীময়ীকে সাজিয়ে পায়ে আলতা, সিঁথিতে সিঁদুর, কপালে বড় লাল টিপ, সবটা করেছিল নিজেই। চুপ করে এক কোণায় দাঁড়িয়ে শেষ বিদায়টুকু জানিয়েছিল শ্রীময়ীকে। কাঁচের গাড়িটা যখন চোখের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল, স্থবিরের মতো তখনও দাঁড়িয়েছিল কুহু। আভেরি ঘরে নিয়ে এসেছিল ওকে। পরদিন ঠাকুর ঘরে একাই একবার উঠে গিয়েছিল ও। বসেছিল একা রাধা মাধবের সামনে। কিছু বলার ছিল না, জানারও ছিল না। চুপ করে বসেছিল কেবল। রাধা মাধবের পায়ের কাছে রাখা বইয়ের মতো কিছু একটা দেখতে পেয়ে হাত বাড়িয়ে টেনে আনলো সেটাকে। শ্রীময়ীর কবিতার খাতা এখানে। পাতা উল্টাতে থাকলো কুহু। চোখ আটকে গেছে একটা পাতায়। এই কবিতাটা আগে লেখা ছিল না তো। পড়তে আরম্ভ করলো। প্রাণ সখা, সূর্য ডোবার কালবেলায় সঙ্গী হলি আমার, কী বা আছে দেওয়ার মতো, কী বা দেব তোকে। তবু বুঝলি না তুই, তাই বাঁধলি আমায় ডোরে। তুচ্ছ এই মানব জীবন, আরও তুচ্ছ আমি। সংসারের অগ্নিদাহে দগ্ধ হয়েছি আমি। প্রতিনিয়ত তাই হয়েছে আমার কবিতাদেরও দহন। কন্যা নাকি প্রাণ সখা, নাকি পুত্রবধূ, জানি না আমি সত্যি কে তুই। শুধু জানি দুহাত দিয়ে ঢেকে রাখিস তোরই বাহু ডোরে। ইতি তোর মা, শ্রীময়ী মুখার্জি। কবিতার খাতাটা বুকে চেপে ধরে ধীর পায়ে নিচে নেমে এসেছিল কুহু। যত্ন করে তুলে রেখেছিল আলমারিতে। এই কদিনে বার করেনি একবারও। আজ উঠে গিয়ে আলমারির ভিতর থেকে কবিতার খাতাটা বের করল। রেখে দিল নিজের বালিশের পাশে। সন্ধ্যাবেলায় অরিন ঘরে ফিরেছে। কুহুর পাশে এসে বসল। কিছু একটা খাও এবার, সকাল থেকে খাওয়া দাওয়া নেই। আমার কিছু কথা আছে অরিন। হ্যাঁ বলো। কবিতার খাতাটা এগিয়ে দিল অরিনের দিকে কুহু। একটু অবাক হয়ে অরিন জিজ্ঞেস করল, কি এটা? মায়ের কবিতার খাতা। মায়ের কবিতার খাতা মানে? মা কবে কবিতা লিখল? স্পষ্ট অবিশ্বাসের ছোঁয়া বেজে ওঠে অরিনের গলায়। চুপ করে যায় কুহু। অরিন বলে, মা কবিতা লিখত? সত্যি? উত্তর দেয় না কুহু। আর কিছু না বলে একটা একটা করে পাতা উল্টাতে থাকে অরিন। পড়তে থাকে অখ্যাত এক কবির কবিতা। কুহু চেয়ে দেখে পড়তে পড়তে আজ চোখগুলো ভিজছে অরিনেরও। অরিন, আমি মায়ের কবিতাগুলো প্রকাশ্যে আনতে চাই, তুমি সাহায্য করবে? কুহুর হাতটা চেপে ধরে অরিন। আজ অরিনের চোখে কৃতজ্ঞতার আবেশ ধরা পড়ে কুহুর চোখে। চোখটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলে, করব কুহু, অবশ্যই করব। একটু সময় চুপ করে থাকে দুজনেই।
কিছুক্ষণ পর অরিনের দিকে সরে এসে ওর কাঁধে মাথা রাখে কুহু। দুজনের দৃষ্টি শ্রীময়ীর চন্দন সজ্জিত ছবিটার উপর আবদ্ধ। কুহু বলে, এবার চলো ওই অনাথ আশ্রমটায়, যেখানে নিয়ে যাবে বলেছিলে আমাকে। অবাক হয়ে তাকায় অরিন নিজের 13 বছরের বিবাহিতা স্ত্রীর দিকে। কপালে একটা উষ্ণ চুম্বন এঁকে দিয়ে বলে, নিয়ে যাব খুব শিগগির। একটু পরে অরিন হঠাৎই বলে ওঠে, আজ একটা গান গাইবে কুহু? কতদিন গান শুনি না তোমার গলায়, গাইবে? উঠে গিয়ে জানালার পাশটায় দাঁড়ায় কুহু। গলাটা ঠিক শুরু করতে যাবে, সেই সময় দূরে নাই কাছেই কোথাও বেজে উঠছে অন্য একটা গান। কিন্তু কুহুর বড় প্রিয় সে গান, ভারী মনের কাছের। সে চুপ করে যায়, শুনতে থাকে। জানালা দিয়ে ভেসে আসে সুর আর গানের অদ্ভুত মিশেল। অরিন কুহুর পাশে এসে দাঁড়ায়। সুন্দর অন্যরকম এক বাতাবরণ সৃষ্টি করে বেজে ওঠে, চিরসখা হে, ছেড়ো না মোরে ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনের সঙ্গে রহ, অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল, জরা ভরা তুর নবীন করো ওহো সুধাসাগর। চোখটা বন্ধ করে মাথাটা এলিয়ে দেয় কুহু অরিনের কাঁধের উপর। তারপর মাথাটা ঠেকায় জানালার গড়াদের গায়ে। তার চোখ থেকে গাল, গাল থেকে চিবুক হয়ে ঝরে পড়তে থাকে আজ শ্রাবণের বাড়িধারা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।